এই ভৌতিক আবহটা আর বেশি অতিবাহিত না করি, আমরা পরবর্তী ঘটনাটি শুনবো। রিজন ভাই আমাদেরকে কোন ঘটনাটি শোনাবেন? এবার যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি আমি শুনেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আর কি। তো তার সময়কার, তার ছোট্টবেলার সময়কার ঘটনা। তো তার মামাতো ভাইয়ের বাড়ি, তার বাবু মামা আর কি, আমার মামা শ্বশুর। জি, আসলে আজকে যে ঘটনাগুলো বলছি, এই ঘটনাগুলো আসলে মানে কোনো বানানো ঘটনা নয়, কোনো মানে খুব দূরের কারো কাছ থেকে শোনা নয়। এই ঘটনাগুলো আমাদের খুব কাছের মানুষজনের কাছ থেকে এবং বাস্তব ঘটনাগুলো বলার চেষ্টা করছি। তো আজ এখন যেটা বলছি সেটা তো বললাম যে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শোনা, এবং তার ভাই মামাতো, তার ভাইয়ের বাবু, তাদের সময়কার, তাদের গ্রামের বাড়ির একটা ঘটনা। আচ্ছা। তো আমার শাশুড়ি বলছিলেন একদিন, তো তিনি বললেন যে তাদের গ্রামের বাড়িটা ছিল এমন একটা জায়গায় যে আগের গ্রামের বাড়িগুলো যেমন ছিল, আজ থেকে 80-র দশকের সময়কার কথা বলছি। তো বিদ্যুৎ ছিল না কোথাও, মানে ওই জায়গাটায় বিদ্যুৎ ছিল না। তারপর মানে গ্রামের বাড়িগুলো ছিল একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব অনেক দূরে। তবে ঘরগুলো ছিল দূরে দূরে, ওয়াশরুম ছিল একটু দূরে গিয়ে কোথাও। আচ্ছা। তারপর মানে এইরকম তার বাড়িটার অবস্থান এভাবে বর্ণনা করছিল যে আমাদের গ্রামের বাড়িটা ছিল, মানে তিনি বলছিলেন আর কি, আমাদের গ্রামের বাড়িটা ছিল প্রায় অনেক বড় একটা জায়গা জুড়ে। তো সেই গ্রামে আপনি জানেন যে রাতুল, গ্রামের বাড়িগুলোতে একটা করে পুকুর ছিল আগে, ম্যাক্সিমাম বাড়িতে গ্রামের পুকুর ছিল। পাশাপাশি পুকুরের পাড়ে কিছু সুপারি গাছ অথবা বাঁশের ঝাড় বা যেটা থাকে আর কি, এই গাছপালা দিয়ে আগে মানে এত তো রাস্তাঘাট ছিল না, তো একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হতো। তো সব সময় ওই জায়গাগুলো মানে একটু অন্ধকার অন্ধকার থাকতো। তো আমার শাশুড়ি এবং তার ভাইরা দেখতো যে দিনের বেলাও কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে তারা যেতে ভয় করতেন আর কি। তো তেমনই একটা জায়গা ছিল তাদের পুকুর পাড়। ওই পুকুর পাড়ের মধ্যে একটা বাঁশের ঝাড় ছিল। তো বাঁশের ঝাড়টি পুকুর পাড়ে হওয়াতে বাঁশগুলো পুকুরের উপরে হেলে পড়েছে। তো মানে হালতে হালতে কিছু কিছু বাঁশ এমনভাবে পুকুরের মধ্যে পড়েছে, সেই জায়গাটা মনে হচ্ছে যে পুকুর থেকে বাঁশের গাছ ঝাড়টা উপরে উঠে এসেছে এমন একটা মনে। এবং বাঁশের ঝাড়টা এত ঘন, মনে হয় দিনের বেলাও এই পাশ থেকে ও পাশে দেখা যায় না যে আসলে কি আছে। আর চারিদিকে অনেক গাছ। তো তারা পুকুরে মাঝে মাঝে কিন্তু যেত গোসল করার জন্য, কিন্তু সবসময় যেতে পারতেন না, কারণ সে সময় খুবই ভয়ঙ্কর মানে পরিবেশ ছিল। তো এক সন্ধ্যার কথা বলছিলেন যে নিয়মিতই দেখতাম, কিন্তু এক সন্ধ্যায় দেখি পুকুর পাড়ে ওই বাঁশ ঝাড়ের ওখানে পুজোর কিছু পরে যে ওখানে বাতি চলছে, মানে বাতি চলছে বলতে ওই যে ছোট ছোট ল্যাম্পের যে পুজোর সময় যে ইয়েগুলো বাতিগুলো জ্বালায় আর কি, হ্যাঁ, সরিষার তেল দিয়ে এগুলো বাতি জ্বালায়, ওই বাতিগুলো দিয়ে আলো হচ্ছে এবং শব্দ হচ্ছে, কিন্তু শব্দগুলো শোনা যাচ্ছে কিন্তু কোনো মানে বোঝা যাচ্ছে না, তো শুধু শব্দ হচ্ছে। তো তারা প্রায় দেখতেন যে ওখানে মানে এমন এগুলো শব্দ, মানে গ্যাঞ্জামের মতো শব্দ, কিন্তু শব্দগুলো কোনো বোঝা যায় না, চাং 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 এইরকম একটা শব্দ তিনি বলছেন। তো প্রায় মানে একবার মানে তারা শুনতে শুনতে বিষয়টা উদ্ঘাটন করার জন্য চেষ্টা করলেন। তো গিয়ে ভাই বোনগুলো মিলে সবাই মিলে ডাকাডাকি করে চাচাদেরকে ডেকে তারা ওখানে গিয়ে দেখে আসলে কোনো আর বাতি নেই, কিন্তু এই বাড়ি থেকে দেখা যাচ্ছে ওখানে আলো জ্বলছে, মনে একটা কেমন একটা পরিবেশ তৈরি হচ্ছে। তো সেই পুকুর পাড়ের পাশেই একটা বিধবা নারী ছিল, তার দুই সন্তান ছিল। যেহেতু বিধবা ছিল, তার কোনো আয়ের উৎস ছিল না। সে কি করতো, মাঝে মাঝে পিঠা বা ওই যে ভাপা এগুলো কিন্তু গ্রামের মধ্যে বিক্রি করতো। আপনি দেখবেন যে গ্রামের বিভিন্ন, এখনো কিন্তু অনেক গ্রামের মধ্যে দেখবেন এগুলো রাত শীতকালে সকালে মহিলারা ভাপা পিঠা বানাচ্ছে একটা জায়গার মধ্যে বসে বিক্রি করছে। তো ওই মহিলা সেভাবে জীবিকা অর্জন করতো, জীবিকা নির্বাহ করতো আর কি। তো
তো ওই পুকুর পাড়ে ছোট্ট একটা ঘরের মধ্যে সে থাকতো সব সময়। তো এইরকম অনেকগুলো প্রতিদিন সন্ধ্যার সময় আমার শাশুড়িরা, তার ভাইরা সবাই শুনতো, যে তাদের ছেলে ভাইরা শুনতো যে এইরকম একটা করে শব্দ হতো আর আলো জ্বলতো। ভয়ে ওখানে আর যাওয়ারও সুযোগ ছিল না, দিনের বেলাও যেত না তারা অনেক সময়। তো ওই বুড়ি মানে ওই মহিলা, যিনি বয়স্ক মহিলা, তিনি ওই ভাপা বিক্রি করতেন, পিঠা বিক্রি করতেন। তো এমন ছিল যে তার এত ভিড় হতো যে সে তার চুলার সাথে অপোজিট পাশেই একটা ফাঁকা জায়গা রেখেছেন, ছোট একটা বেড়ার ফাঁকা রেখেছেন, যেখান থেকে নগদে গরম ভাপা বা পিঠাটা কাস্টমারকে দিতে পারে এবং টাকাটা নিতে পারে। আচ্ছা। তো ওই দিন ওখান থেকে তিনি একদিন, মানে তার পিঠা বানার কাজ নেই, কিন্তু সে মানে মাছ ভাজা শুরু করছে। তো সেই সময় তো ইলিশ মাছের দাম নাকি অনেক কম ছিল, খুব সহজে ইলিশ মাছ পাওয়া যেত, মানে স্বাভাবিক মাছের মতো। তো সেদিন ইলিশ মাছ তিনি ভাজছিলেন আর কি রাতের বেলা। আচ্ছা। তো হুট করে তিনি দেখতে পেলেন যে মানে ওখানে কি ছিল জানে না, কিন্তু আগে বলতো পেতনি, বলতো পেতনি, তাদের ভাষার মতো পেতনি। তো একদিন তিনি ইলিশ মাছ ভাজছেন, তেল দিয়ে ভাজছেন, আর চারিদিকে নাকি সুবাস ছড়িয়ে পড়েছে। এই সময় তিনি দেখলেন যে তার ওই জানালা দিয়ে মানুষকে পিঠা তুলে দেন, সেই পিঠার ওখানে হাত দিয়ে বলতেছে, দে বাবু একটা মাছের চাকা দেবু। আচ্ছা। তার মানে প্রথমে তো উনি ভেবেছিল যে এটা মনে হয় কোনো গ্রামবাসী। তারপর যেই হাতটা দেখতে যায়, দেখেছে হাতের নখগুলো বড় বড় এবং হাতটা কালো কুটকুটে, কিন্তু মানে হাতটা স্বাভাবিক মানুষের মতো হাতটা না, কিন্তু একটু মানে কেমন টাইপের হাত। আচ্ছা। তার এবং বুঝতে বাকি থাকে না যে এটা পেতনির হাত। তার মতে সে কি করে, সে কিন্তু সাহসী ছিল, যেহেতু তার স্বামী ছিল না, তাই জীবন সংগ্রামই করতো। সে এই সাহসী নারী কি করছে, যে এই গরম তেলের খুন্তি থেকে গরম তেল তুলে ওই পেতনির হাতের মধ্যে দিয়েছিল। আচ্ছা। এবং সে তখনই চিৎকার করে বলতেছিল, মানে চিৎকার করতেছিল এবং বলতেছিল, আমি তোকে দেখে নেব, আমি তোকে দেখে নেব। আচ্ছা। বলে চলে গেছে, মানে নাকি সুরে কান্না করছিল, আর কাঁদতেছিল এবং বলতেছিল, আমি তোকে দেখে নেব। তো চলে যাওয়ার পর সবকিছু স্বাভাবিক ছিল। পরের দিনের ঘটনা কেউ জানে না যে এই ঘটনা ঘটছে। তারপরে সব দিন চলতেছিল, কোনো মানে প্রতিদিন সন্ধ্যায় তো এই গান বাজনা হতো ওখানে, মানে শব্দ আসতো, কিন্তু কেউ বুঝতো না। তো একদিন ওই মহিলা, যিনি ওই পিঠা বানান, তিনি শুয়ে রয়েছেন। তো দেখেন যে তার ছোট বাচ্চাটা তার পাশে নেই। বিকেলবেলা ঘুমাচ্ছিলেন, দেখেন তার বাচ্চার পাশে নেই। তিনি দেখলেন যে তার বাচ্চাটা পুকুরের মধ্যে খেলতেছে, কিন্তু অত ছোট বাচ্চা সাঁতার পারে না, পুকুরের পানিতে খেলতেছে। তিনি তো চিৎকার দিয়ে গিয়ে সেই বাচ্চাটাকে তুলে আনেন, এনে রাখেন। যে বলে, তুই ওখানে গেছিস কিভাবে? কয়, আমি জানি না, আমি খেলতে খেলতে দেখি পুকুরের পানির উপরে। তারপরের দিনের ঘটনা, যে সকালবেলা উঠে দেখে যে ওই বাচ্চাটা পুকুরের এক কিনারের মধ্যে মরে পড়ে আছে এবং তার মুখটা ছিল কাদার মধ্যে ডোবানো, তার পিঠটা ছিল উপরে। তারপর সেদিন ওই মহিলা চিৎকার করে কাঁদতে শুরু করে এবং বুঝতে বাকি থাকে না যে আসলে এই তার বাচ্চার মৃত্যুর জন্য কে দায়ী। ঘটনাটা আমি আমার শাশুড়ির কাছে শুনেছি। তো সেই সময়কার এই রকম ঘটনাগুলো বেশ ভয়ঙ্কর লেগেছে। আচ্ছা আচ্ছা। এই ছিল এবং আপনি যদি আরও দেখেন যে মানে এই সময়কার প্রায় ঘটনাগুলো এই কেন্দ্রিক ছিল আসলে। যে সময় মানুষ খুব একটা বাইরে বেরোতো না, খুব একটা লোকালয় ছিল না। জি। তো এই ঘটনাগুলো, এই দুইটা ঘটনা আমার খুবই ভয় লাগে, কিন্তু যদি আমি বিয়ের পরে শুনেছি, তারপরেও আমার কাছে বেশ সত্য মনে হয়েছে সেই সময়কার ঘটনা। জি রেজন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে যে ঘটনাগুলো শুনছি আপনার থেকে অসম্ভব রকমের ভয়ঙ্কর ছিল, এবং এই ঘটনাটিকেও যে আমরা শুনলাম সর্বশেষ অনেক ভয়ের ছিল। সেই সাথে মানে কিছু জায়গায় টুইস্ট ছিল, যেমন এই জায়গাটাতে যখন সেই পেতনিটি মাছ নেয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছিল, তিনি
গরম তেল তার হাতে দিয়েছিলেন এবং সেই ক্ষোভের জায়গা থেকে তার যে একমাত্র কোলের সন্তানটি ছিল তাকে হারাতে হয়। এবং এই দৃশ্যটি খুবই কোনো মাই আসলে দেখতে চাইবেন না যে তার প্রাণপ্রিয় সন্তান যাকে কিনা তিনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন তাকে হারাতে হবে। যাই হোক, আল্লাহ তার মনকে সান্ত্বনা দিক। তো যাই হোক, যদিও অনেক আগের ঘটনা, তারপরও আমরা যখন ঘটনাগুলো শুনি আমাদের কাছে মনে হয় যে এখনই ঘটছে বা এই মুহূর্তে ঘটছে, আমরা সেই ভয়ের জগতে হারিয়ে যাই। দেখতে পাচ্ছি অনেকেই লিখেছিলেন আমাদেরকে। তাসনিম তানহা লিখেছেন যে ভাই আপনার বাসা কোথায়? বাসা গাইবান্ধায়। লিখেছিলেন নয়ন সরকার ভাই আছি কিছুক্ষণ। শাহরিয়ার সাব্বির লিখেছেন যে রাতুল সাহেব কেমন আছেন? আশাবাদী চিনবেন আমাকে, এসকেএস এনেছিলাম সাব্বির ভাই, প্রোগ্রামগুলো চমৎকার। জি সাব্বির, শাহরিয়ার সাব্বির ভাই আপনাকে চিনতে পেরেছি। সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল, আপনার সাথে রেগুলার দেখা হতো, সিঁড়িতে যখনই উঠতাম সাব্বির ভাইয়ের সাথে দেখা হতো। তো যাই হোক, ভাইয়া কোথায় আছেন এখন অবশ্যই জানাবেন এবং কেমন আছেন অবশ্যই জানাবেন। নিশাত তাসনিম লিখেছেন যে ভাইয়া ভালো হচ্ছে প্রোগ্রাম। সামিউল ইসলাম লিখেছেন যে অনেকদিন পর ভূতবেলা শুনছি। আশরাফুল আলম লিখেছিলেন যে ভালো থাকবেন রাতুল ভাইয়া, কথা হবে আগামী সপ্তাহে, এখন আর কমেন্ট করবো না, শুনবো অফলাইনে, গুড বাই। আপনি এই পুরোটা সময় জুড়ে আমাদের সাথে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। আমরা আরও কিছু কমেন্ট দেখতে পাচ্ছি যে আছে, আমি সেই কমেন্টগুলোও পড়বো, বাট ইমতিয়াজ ভাইয়ের কাছে খুব ছোট্ট একটা ঘটনা আছে, উনি আমাদের সাথে শেয়ার করবেন। আমরা ইমতিয়াজ ভাইয়ের ঘটনাটিতে যাব, বাট তার আগে দেখতে পাচ্ছি এখানে লিখেছিলেন আমাদেরকে এমডি মনির, অনেক ভয় পাচ্ছি একা একা শুনছি। মনির, আমন্ত্রণ রইল ভূতবেলায় আসার জন্য, এবং যদি খুব বেশি ভয় পান তাহলে পরিবারের কাউকে সঙ্গে নিয়ে শুনুন, তারপরও ভূতবেলা ছাড়া যাবে না। লিখেছেন আমাদেরকে নয়ন সরকার, আজকে প্রোগ্রাম ভালো হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। হাবিব আহমেদ সাবাব ছিলেন ভাইয়া, অনেক ভয় লাগছে। কে এম ফাহিম ছিলেন আমাদের সাথে। ওকে, উনি লিখেছেন যে এটি সম্পূর্ণ আচ্ছা সোহাগ